প্রিয় শিক্ষার্থী, দেশের যে যে প্রান্তে রয়েছো সকল শিক্ষার্থীকে আমি আমার পক্ষ থেকে অনেক অনেক তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আবার চলে আসলাম তোমাদের জন্য নতুন একটি ক্লাস নিয়ে। তোমরা নিশ্চয়ই খুব বোর হয়ে গেছো যে ব্যাকরণ ক্লাস করাচ্ছি পরপর। কিছু করার নেই, আমি যেটা মনে করি যে অধ্যায়টি যখন শুরু করব সেটা শেষ করে পরবর্তী অধ্যায়ে যাব। আশা রাখছি পরবর্তীতে তোমাদের জন্য খুব সুন্দর সুন্দর বাংলার অধ্যায় নিয়ে হাজির হব। আজকে আমরা আমাদের যে অধ্যায়টি পাঠ করছিলাম সমাস, সেটার সর্বশেষ ক্লাসটি আমরা নেব। আশা করি সবাই আমার সাথে থাকবে। আর মাঝে যদি কোনো টেকনিক্যাল ত্রুটি হয়, আশা করব তোমরা অপেক্ষা করবে যতক্ষণ পর্যন্ত না আমি আল্লাহ হাফিজ বলছি। চলো শিক্ষার্থী বন্ধুরা, চলে যাই আমরা আমাদের আজকের ক্লাসে। উপস্থাপনায় আছি আমি নাজমা সুলতানা ঝঙ্কার, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা। আজকে এই মুহূর্তে ক্যামব্রিয়ান ভার্চুয়াল ক্লাসরুমের পক্ষ থেকে আমি তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের ক্লাসে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমার প্রিয় সহকর্মী, সম্মানিত অভিভাবকবৃন্দ, যারা দেখছেন এই ক্লাসটি, সবাই আশা করি ক্লাসটি শেয়ার করে দেবেন যাতে করে আমাদের শিক্ষার্থী, আমাদের সন্তানরা উপকৃত হয়। আমরা সমাসের তিনটি পাঠে ভাগ করেছিলাম সমাস অধ্যায়টিকে। আজকে আমি সর্বশেষ তৃতীয় পাঠের ক্লাস নেব। তোমরা সবাই খাতা কলম নিয়ে ক্লাসটি করবে। ক্লাসের শুরুতে বরাবরের মতো কিছু ছবি দেখব এবং আমরা ছবিগুলো বিশ্লেষণ করার চেষ্টা করব যে সমাসবদ্ধ পদ দিয়ে কিভাবে আমরা ছবির ভাবটাকে প্রকাশ করতে পারি। স্লাইডটিতে আমি 4টি ছবি দিয়েছি, তোমরা খেয়াল করবে 4টি ছবি আছে স্লাইডে। প্রথম যে ছবিটি রয়েছে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, কিছু তোমার উপজাতীয় কিছু মেয়েকে দেখতে পাচ্ছি। পরবর্তী স্লাইডে আমরা কি দেখতে পাচ্ছি, পরবর্তী ছবিটাতে দেখতে পাচ্ছি একটা নদীর ফুল। আরেকটা স্লাইডে আমরা দেখতে পাচ্ছি তোমার নীল শাড়ি পরা রমণী। পাশে আমরা রাধা কৃষ্ণের ছবি দেখতে পাচ্ছি। রাধা কৃষ্ণের ছবি বা রাধার ছবি এখানে আনার উদ্দেশ্য হচ্ছে, আমরা জানি যে রাধা কৃষ্ণের সাথে যখন অভিসারে গিয়েছিলেন তখন কিন্তু নীল শাড়ি পরে অভিসারে গিয়েছিল এবং সেই নীল শাড়ি বৃষ্টি পানিতে ভিজে আরো নীল হয়ে পড়েছে। তো এখানে কেন নীল শাড়ি পরা রমণী বা রাধাকে দেখালাম সেই ব্যাখ্যায় আমরা আসবো পরবর্তীতে। এই ছবিটাতে দেখো যে দেবী সরস্বতী, তার হাতে একটি বীণা রয়েছে। এখন এই ছবিটাকেও আমরা প্রকাশ করব সমাসবদ্ধ পদের মাধ্যমে। প্রথমে দেখা যাক এখানে উপজাতি, তারপরে উপকূল। এই উপজাতি এবং উপকূল হচ্ছে সমাসবদ্ধ পদ বা সমস্ত পদ। আর এটাকে আমরা যখন বাক্যে বলবো তখন ক্ষুদ্র জাতি বলবো, আর উপকূলকে যখন বাক্যে আনবো তখন কুলের সমীপে বা কুলের কাছাকাছি। শিক্ষার্থী দেখো যে এখানে উপজাতি যা, ক্ষুদ্র জাতিও কিন্তু তাই, একই অর্থ প্রকাশ করছে। সমাসের শর্ত কিন্তু এক পদে যে অর্থ প্রকাশ করবে, বহু পদে বা ব্যাস বাক্যেও একই অর্থ প্রকাশ করবে। এখানে নিশ্চয়ই দুটোতে একই অর্থ প্রকাশ করছে, এ বিষয়ে আমাদের কারো কোনো দ্বিমত থাকতে পারে না। এখানে আবার দেখো উপকূলকে যখন কুলের সমীপে বা কুলের কাছাকাছি বলছি তাও কিন্তু একই অর্থ প্রকাশ করছে। তোমরা সবাই লক্ষ্য করো, তাহলে সমস্ত পদে যে অর্থ প্রকাশ করছে এখানে ব্যাস বাক্যেও কিন্তু একই অর্থ প্রকাশ করছে। কিন্তু এখানে আমি এই দুটো শব্দের পূর্ববর্তী পদটাকে লাল কালি দ্বারা চিহ্নিত করেছি। কেন চিহ্নিত করেছি সেটা তোমাদেরকে পরবর্তীতে বলবো। তারপরে যে ছবিটা আছে এখানে নীল বসনা, নীল বসন করেছেন যিনি তাকে নীল বসনা বলছি। ঠিক আছে, তাহলে নীল বসনা দ্বারা কি বোঝাচ্ছে, কোনো একজন বিশেষ ব্যক্তিকে বা রমণীকে বোঝাচ্ছে যে কিনা নীল বসন পরেছে বা নীল শাড়ি পরেছে। পরেরটাতে আমরা কি দেখছি, বীণা পানি। বীণা মানে হচ্ছে তোমার এই বাদ্যযন্ত্রটি, আর পানি হচ্ছে গিয়ে হাত, মানে হাতে বীণা আছে যার, এখানে দেবী সরস্বতীকে বোঝাচ্ছে। আর এখানে আমরা এটাকে কি করছি, এক পদে বীণা পানি বলছি। যখন আমরা আবার বাক্যে যাচ্ছি, দেখো ব্যাস বাক্যে যাচ্ছি, নীল বসনাকে আমরা কি বলছি, নীল বসনা যার, আর বীণা পানি সমস্ত পদটাকে বলছি বীণা পানিতে যার। তোমরা লক্ষ্য করবে যে এই জায়গায় এসে আমাদের একটু ভিন্ন
কিছু মনে হচ্ছে যে সমাসের শর্ত এতদিন পর্যন্ত যেটা জেনে এসেছি, সমাসের বৈশিষ্ট্য যা জেনে এসেছি, তোমরা আমরা দ্বন্দ্ব করেছি, দ্বিগু করেছি, কর্মধারয় করেছি, তৎপুরুষ করেছি, কিন্তু এই জায়গাতে এসে একটু আমাদের অন্যরকম লাগছে। আর এই অন্যরকম লাগছে বলে এই দুটো সমাসের নামও কিন্তু ভিন্ন। তো আমরা আরো সামনের দিকে এগিয়ে যাব, তখন আমরা বিষয়টা পরিষ্কার হব। শিক্ষার্থী, আমরা পরবর্তী ক্লাসে পরবর্তী স্লাইডে যাই। আজকের পাঠ ঘোষণাটা সমাস পড়ি। দুঃখিত, আমরা আবার স্লাইডটিতে আসলাম। এখানে খেয়াল করবে এই যে শব্দটি রয়েছে, আমরা উপকূল শব্দটা যদি ব্যাখ্যা করি তাহলে তার পূর্ব পদে রয়েছে অব্যয়, পরপদে রয়েছে বিশেষ্য পদ। দেখো আমি এখানে আলাদা করে দেখাচ্ছি। এই যে এটাকে আমি নীল কালি দ্বারা তোমাদেরকে দেখালাম, তারপরে আবার এখানে এটাকে নীল কালি দ্বারা দেখো এখানে ইন্ডিকেট করে দিলাম। তার মানে পূর্ব পদটা হচ্ছে গিয়ে অব্যয় বা উপসর্গ, আর এই যে কুল যে পরপদটি রয়েছে সেটা হচ্ছে গিয়ে তোমার বিশেষ্য পদ। তাহলে পূর্ব পদে অব্যয় পদ বা উপসর্গ থাকবে। আমরা জানি যে উপসর্গগুলো সর্বদাই অব্যয় সূচক শব্দাংশ। তাহলে পূর্বপদে অব্যয় পদ থাকবে এবং পরপদ বিশেষ্য হবে যে সমাসে, সেটাই হচ্ছে গিয়ে তোমার অব্যয়ভাব সমাস। তাহলে সংজ্ঞাটা কি দাঁড়ালো? এই সমাসে পূর্বপদ অব্যয় এবং অব্যয়ের অর্থ প্রধান থাকবে, পরপদ বিশেষ্য এবং সমস্ত পদটিতে অব্যয়ের ভাব প্রাধান্য পেয়েছে। সমস্ত পদ হচ্ছে এটি, আর এই সমস্ত পদে কি হলো, অব্যয়ের ভাবটি প্রধান থাকছে বলেই আর এটাকে সেই জন্যই আমরা অব্যয়ভাব সমাস বলছি। দেখো যে আমি তোমাদেরকে এখানে কিছু বাম পাশে দেখো কিছু শব্দ দেখাচ্ছি, সমস্ত পদ দেখাচ্ছি। যে অনুরাগ, রাগের পশ্চাৎ; অনুগমন, গমনের পশ্চাৎ; অনুরণন, রণনের পশ্চাৎ; প্রতিকূল, কুলের। প্রিয় শিক্ষার্থী, তোমরা খেয়াল করবে যে এই যে সমস্ত পদগুলো আমি এখানে রেখেছি, প্রত্যেকটি সমস্ত পদে দেখো দুটো অংশকে, পূর্বপদ এবং পরপদকে আমি দুটো কালারে এখানে দেখাচ্ছি। তাহলে এই যে পূর্বের অংশ যেটা রয়েছে যে অনু অনু অনু, প্রতি প্রতি, দু, গড়, বে, এগুলো প্রত্যেকটাই অব্যয়সূচক শব্দাংশ। পরবর্তীতে যে অংশটি রয়েছে রাগ, গমন, রণন, কুল, পক্ষ, ভিক্ষা, মিল, হায়া, এগুলো সবগুলোই হচ্ছে বিশেষ্য পদ। এগুলো বিশেষ্য পদ হওয়া সত্ত্বেও যখন পূর্ব পদটি যখন যুক্ত হচ্ছে তখন কিন্তু এগুলোর অর্থ কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে কি, পূর্ব পদের গুরুত্ব এখানে বহন করছে, পূর্ব পদটাই অধিক গুরুত্বপূর্ণ। তাহলে পূর্ব পদের অর্থ প্রধান বলে, আর এই পূর্ব পদগুলো যেহেতু অব্যয় পদ, তাহলে অব্যয়ের অর্থ প্রধান বলে এই সমাসগুলোকে আমরা অব্যয়ভাব সমাস বলবো। তারপর আমরা যদি দেখি একটা স্লাইডের মাধ্যমে দেখি প্রশাখা। দেখো এই প্রশাখা, এখানে আমি যে শাখার পূর্বে যে অংশটি যুক্ত হয়েছে এটা হচ্ছে অব্যয় পদ বা অব্যয়সূচক শব্দাংশ। এটাকে যদি আমরা যুক্ত না করি, শাখা বলতে আমরা যে কোনো শাখা বুঝতে পারি। যখন প্রশাখা আমরা বলবো তখন কিন্তু ক্ষুদ্র শাখা বুঝাবে। এই যে শাখাটা রয়েছে, এই শাখাটার সাথে আরো দেখো যে এই যে ক্ষুদ্র ক্ষুদ্র শাখা বের হচ্ছে, তখন কিন্তু এটাকে ক্ষুদ্র শাখা। তার মানে কি, এটার কারণে এই অংশটির অর্থ কিন্তু চেঞ্জ হয়ে গেল। তার মানে এটার প্রভাবটা কিন্তু এখানে ব্যাপক আকারে রয়েছে। আমরা যদি আরো একটি দেখি, দেখো এখানে দুর্ভিক্ষ। হ্যাঁ, দুর্ভিক্ষটা কি? দুর্ভিক্ষ মানে হচ্ছে যে ভিক্ষাও পাওয়া যায় না যে মুহূর্তে, ঠিক আছে? তাহলে ভিক্ষা বলতে আমরা একটা কিছু বুঝি, যখন দুর্ভিক্ষ বোঝাচ্ছে তখন কিন্তু ভিন্ন কিছু বুঝছি। কেন? কারণ পূর্বে আমাদের এই যে দু অব্যয়সূচক শব্দাংশটিকে যুক্ত হয়েছে, তাহলে যখন দু যুক্ত হলো তখন কিন্তু এটার অর্থ গিয়ে দাঁড়ালো কোথায়? ভিক্ষার অভাব, চেঞ্জ হয়ে গেল। তাহলে দেখো যে বন্ধুরা, যে আমরা কি করছি, যখনই আমরা এই অব্যয়সূচক শব্দাংশটি যুক্ত করছি তখনই কিন্তু শব্দের অর্থ পরিবর্তন হয়ে যাচ্ছে। তার মানে অব্যয়ের অর্থই প্রধান থাকছে, পরপদটি বিশেষ্য থাকছে যখন, তখন কিন্তু সেটা অব্যয়ভাব সমাস হয়ে যাচ্ছে। অব্যয়ভাব সমাসের বোঝাটা খুব সহজ, আমরা অব্যয়ভাব সমাস এই সিদ্ধান্তে খুব দ্রুত যেতে পারবো। কিন্তু একটি সমস্যা রয়েছে, সেটা হচ্ছে অব্যয়ভাব সমাসের কিন্তু ব্যাস বাক্যের গঠন সবসময় একরকম থাকে না।
আমরা যেমন দ্বন্দ্ব সমাসের ব্যাসবাক্যের গঠন দেখেছি একই রকম আছে, দ্বিগু সমাসের ব্যাসবাক্যের গঠনের ক্ষেত্রেও দেখেছি একই রকম আছে, কোনো ঝামেলা নেই, একটা পারলেই পরেরগুলো পারা যায়। কিন্তু এই জায়গাটাতে এসে আমরা অব্যয়ভাব সমাসটা আমরা খুব চট করে ধরতে পারি, কিন্তু অব্যয়ভাব সমাসের ব্যাসবাক্য গঠনের ক্ষেত্রে আমাদেরকে শব্দটাকে প্রাধান্য দিতে হয়, শব্দের অর্থটাকে প্রাধান্য দিয়ে তারপরে আমাদেরকে ব্যাসবাক্য গঠন করতে হয়। এই জায়গাটাতে একটু আমাদের অনুশীলনটা যদি না বাড়াই তাহলে কিন্তু অব্যয়ভাব সমাসের ব্যাসবাক্য গঠন আমাদের পক্ষে খুব একটা সহজতর হবে না। একটা বিষয় মনে রাখবে বন্ধুরা, সমাস আমরা ছোটবেলায় শুনতাম অনেক সময়, মজা করে স্যাররা বলতেন যে সমাস শিখতে 6 মাস লাগবে বা 6 মাস লেগে যায় অনেকের। আসলে যদি 6 মাসই লেগে যায় তাহলে 3টা ক্লাসে আমরা সমাস কি করে শেষ করব? হ্যাঁ, 3টা ক্লাসে আমি তোমাদেরকে পাঠদান করছি, কিন্তু পরবর্তী কাজগুলো তো তোমরাই করছো। তার মানে আমার সময় এবং তোমাদের সময় মিলিয়ে কিন্তু আমরা যথেষ্ট সময় সমাসে দিচ্ছি এবং দেব, সেই ক্ষেত্রে সমাসের আর কোনো সমস্যা থাকবে না। তাহলে অব্যয়ভাব সমাসটা আশা করি ইতোমধ্যে তোমরা ক্লিয়ার হয়েছে। তবে অব্যয়ভাব সমাস নানা অর্থ বিশিষ্ট শব্দ গঠন করে সেটা আমরা একটু দেখব। দেখো, সাদৃশ্য অর্থে উপবন, উপভাষা, উপকথা, তোমরা এই দিকটা খেয়াল করবে। সাদৃশ্য অর্থে আমরা এই পূর্বপদে উপ অব্যয়পদ যুক্ত হয়ে উপবন, উপভাষা, উপকথা হয়েছে, এগুলোকে আমরা কিভাবে ব্যাসবাক্য করব? বনের সদৃশ, ভাষার সদৃশ, কথার সদৃশ। বন নয় ঠিক বনের মতো, ভাষা নয় ভাষার মতো, কথা, উপকথা বলতে আমরা একটা কিছু বুঝি, উপকথা বলতে কিন্তু আমরা অন্যভাবে বুঝি, ছোট অর্থে বুঝি। সীমা বা ব্যাপ্তি অর্থে দেখো, আদ্যন্ত, আদি হতে অন্ত পর্যন্ত, আমৃত্যু, মৃত্যু বলতে আমরা একটা কিছু বুঝি, কিন্তু আমৃত্যু বললে কিন্তু শব্দের অর্থটা পরিবর্তন হয়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে, নানা অর্থ বিশিষ্ট শব্দ গঠন করছি, কিন্তু আদ্যন্ত হচ্ছে আদি হতে অন্ত পর্যন্ত, আমৃত্যু হচ্ছে মৃত্যু পর্যন্ত, আবাল্য হচ্ছে বাল্য হইতে। ব্যাসবাক্য কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, সেটাই আমি তোমাদেরকে দেখাতে চাচ্ছি। বিপসা অর্থে দেখো, প্রতিজন, প্রতিদিন, হর রোজ, জন জন, দিন দিন, রোজ রোজ। দেখো, আগের গুলোর সাথে আমরা বনের সদৃশ বলেছি, সেটার সাথে কিন্তু এটার মিল পাওয়া যাচ্ছে না, গঠনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তাহলে এগুলোকে আমরা এইভাবে করব। আবার অনতিক্রম অর্থে যথাশাস্ত্র, শাস্ত্রকে অতিক্রম না করে, যথারীতি, রীতিকে অতিক্রম না করে, তারপর যথাক্রম, ক্রমকে অতিক্রম না করে। দেখো যে ব্যাসবাক্য কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, এখানে একরকম আবার এখানে আরেক রকম। আমরা আরো কিছু দেখি। ক্ষুদ্রতা অর্থে কি হচ্ছে, প্রশাখা, উপনদী, উপজাতি, ক্ষুদ্র শাখা, ক্ষুদ্র নদী, ক্ষুদ্র জাতি। আবার দেখো, যোগ্যতা অর্থে অনুরূপ, অনুগুণ, রূপের যোগ্য, গুণের যোগ্য। সম্মুখ অর্থে দেখো, প্রত্যক্ষ, অনুকূল, পক্ষীর সম্মুখে, কুলের সম্মুখে। আমি তোমাদেরকে যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে যে ব্যাস বাক্যগুলো কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে, এই যে আমাদের অর্থের কারণে। পশ্চাতে দেখো, অনুরাগ, অনুগমন, অনুরণন, রাগের পশ্চাৎ, গমনের পশ্চাৎ, পশ্চাৎ। আমরা যখনই এগুলো করছি আমাদের যেটা খেয়াল করতে হবে যে এই জায়গাটাতে কি অর্থ প্রকাশ করছে, অনুরাগে কি অর্থ প্রকাশ করছে, অনুগমনে কি অর্থ প্রকাশ করছে, অনুরণনে কি অর্থ প্রকাশ করছে, সে অর্থভেদে কিন্তু আমাকে কি করতে হবে, ব্যাসবাক্যগুলো গঠন করতে হবে। আবার দেখো, বিরুদ্ধ বা প্রতিবাদ অর্থে প্রতিকূল, প্রতিক্রিয়া, প্রতিপক্ষ। প্রতিকূলকে আমরা কিভাবে বলবো, কুলের বিরুদ্ধে। আমি তো কুলের পশ্চাৎ বলতে পারবো না, তাই না? তাহলে কিন্তু অর্থ চেঞ্জ হয়ে যাবে। তাহলে কুলের বিরুদ্ধে, প্রতিক্রিয়া হবে ক্রিয়ার বিপরীতে, প্রতিপক্ষ হবে পক্ষের বিরুদ্ধে। দেখো যে এই জায়গাটাতে বা এই অংশগুলোতে বা এই সমস্ত পদগুলোতে যে অর্থ প্রকাশ করছে, যখন ব্যাসবাক্য করেছি তখন কিন্তু একই অর্থ প্রকাশ করছে। তারপর দেখো, বিবিধ অর্থে কিছু অব্যয়ভাব সমাস রয়েছে। পিতামহ হচ্ছে পিতামহের পূর্ব, সম্মুখ হচ্ছে মুখের অভিমুখে। আমাদের শেষ হয়ে গেল অব্যয়ভাব সমাস। শিক্ষার্থী বন্ধুরা, অব্যয়ভাব সমাসের ক্ষেত্রে আমি তোমাদেরকে যেটা বলেছি যে অব্যয়ভাব সমাস চিহ্নিত করা, সমস্ত পদ দেখে, মানে যেই পদগুলো আমার প্রশ্নপত্রে থাকবে সেই প্রশ্নপত্রের প্রদত্ত শব্দগুলো দেখে আমরা চট করে সিদ্ধান্ত নিতে পারবো যে এগুলো অব্যয়ভাব সমাস। এখন কথা হচ্ছে ব্যাস বাক্য আমাকে করতে হবে। ব্যাস বাক্য গঠনের ক্ষেত্রে যেটা খেয়াল করতে হবে যে আমি তোমাদেরকে বলেছি অব্যয়ভাব সমাসের কিন্তু অর্থভেদে, শব্দের অর্থভেদে ব্যাস বাক্য পরিবর্তন হয়ে যায়। এখন আমরা যদি এই অংশগুলো আমি এখানে যে একটা একটা করে দেখালাম, এগুলো যদি আমরা একটু অনুশীলন করি, কারণ শব্দগুলোর সাথে এবং বাক্যগুলোর সাথে কিন্তু আমরা সবাই পরিচিত এবং আমরা প্রাত্যহিক জীবনে কিন্তু এই বাক্যগুলো ব্যবহার করি, এই শব্দগুলো ব্যবহার করি। সুতরাং যদি আমরা একবার করেও পড়ে যাই, বইতে আমার যতগুলো উদাহরণ রয়েছে, তাহলে আশা করি অব্যয়ভাব সমাসে ব্যাস বাক্য করা আমাদের পক্ষে কখনোই অসম্ভব হবে না।
চলে আসি আমরা সবশেষ সমাস, যেটা 6 প্রকারের সমাসের মধ্যে সবশেষ সমাস। এরপরেও আরো কিছু সমাস রয়েছে, সেগুলো আমরা আলোচনা করব। তবে প্রকারভেদের সর্বশেষ সমাস হচ্ছে বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাসটা দেখো, আয়তলোচনা, আয়তলোচন যার, লোচন মানে চোখ, তাহলে আয়তলোচন যার আয়তলোচনা কোন একটা বিশেষ ব্যক্তিকে বোঝাচ্ছে, দেবী দুর্গা, তাই না? তাহলে আয়তলোচনা বলতে দেবী দুর্গাকে বোঝাচ্ছে। আয়তলোচন কার? যার, তিনি হচ্ছেন দেবী দুর্গা। এখন আসো আমরা এটাকে পূর্বপদ পরপদে ভাগ করি। পূর্বপদে রয়েছে আয়ত, পরপদে রয়েছে কি আমাদের লোচন। আর এই আয়তলোচন কার রয়েছে? দেবী দুর্গার রয়েছে। তাহলে এই জায়গাটাতে আমরা কি সংজ্ঞা করতে পারি? ব্যাসবাক্যে যখন আমরা ব্যাসবাক্য গঠন করব, যার যাতে যে ব্যবহৃত হবে, যার যাতে যে যখন ব্যবহৃত হবে, তার মানে তৃতীয় কোনো ব্যক্তি বা বস্তুকে আমরা নির্দেশ করছি। তাহলে পূর্বপদ পরপদ থাকবে, কিন্তু কি হবে ব্যাসবাক্যের ক্ষেত্রে? যার যাতে যে হবে। আরেকটি বিষয় রয়েছে, আমরা সমাস আলোচনার ক্ষেত্রে বরাবর বলেছি, বারবার বলেছি, প্রত্যেকবার বলেছি যে সমস্ত পদে যে অর্থ প্রকাশ করবে ব্যাসবাক্যে একই অর্থ প্রকাশ করবে, অথবা ব্যাসবাক্যে যে অর্থ প্রকাশ করবে সমস্ত পদে একই অর্থ প্রকাশ করবে। কিন্তু এই মুহূর্তে আমি বহুব্রীহি সমাসের ক্ষেত্রে একটু ভিন্ন কথা বলবো। প্রিয় শিক্ষার্থী খেয়াল করবে, আমি বহুব্রীহি সমাসের ক্ষেত্রে একটা ভিন্ন কথা বলবো। সেটা হচ্ছে সমস্ত পদে যে অর্থ প্রকাশ করছে ব্যাসবাক্যে সেই অর্থ না বুঝিয়ে তৃতীয় কোনো ব্যক্তি বা বস্তুকে যখন নির্দেশ করবে, তখন সেটি হয়ে যাবে বহুব্রীহি সমাস। কি বললাম? আসলে আমরা সংজ্ঞাটি দেখি। যে সমাসের সমস্ত পদে সমসমান পদগুলির কোনটির অর্থ না বুঝিয়ে অন্য কোনো তৃতীয় ব্যক্তি বা বস্তুকে বোঝায়, তাকে বহুব্রীহি সমাস বলে। তোমরা কি বুঝতে পেরেছো? প্রিয় শিক্ষার্থী, আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো যে পূর্বপদ এবং পরপদ, আয়ত এবং লোচন, কোনোটাকে না বুঝিয়ে দেবী দুর্গাকে বোঝানো মানে তৃতীয় ব্যক্তিকে বুঝিয়েছে। আমরা পড়েছি সমাসের সব ক্ষেত্রে পড়েছি যে কখনো বলেছি পূর্বপদের অর্থ প্রধান থাকবে, কখনো বলেছি পরপদের অর্থ প্রধান থাকবে, কখনো বলেছি পূর্বপদ পরপদ দুটোর অর্থই প্রধান থাকবে, কোনটি দ্বারা কোনটি প্রভাবিত হবে না। এখন বলছি পূর্বপদ এবং পরপদ কোনটির অর্থই গুরুত্ব পাবে না, না পেয়ে কি করবে? তৃতীয় কোনো ব্যক্তি বা বস্তুকে প্রধান হিসেবে প্রতীয়মান করবে বা হবে যে সমাসে, সেটি হবে বহুব্রীহি সমাস। সংজ্ঞাটি আবার খেয়াল করো, যে সমাসের সমস্ত পদে, সমস্ত পদ হচ্ছে এটি, সমসমান পদগুলোর কোনটি অর্থ না বুঝিয়ে অন্য কোনো তৃতীয় ব্যক্তি বা বস্তুকে বোঝায়, তাকে বহুব্রীহি সমাস। আমরা যদি ব্যাসবাক্যেও আসি, আয়তলোচন আর ইংরেজি সমসমান পদ, সমসমান পদের সাথে যে বলেছি যে যার বসবে, কখনো বসবে, কখনো যে বসবে। আমরা আরো কিছু স্বচ্ছ সলিলা, নীলকণ্ঠ, স্থির প্রতিজ্ঞ। স্বচ্ছ সলিলা যার, নীলকণ্ঠ যার, স্থির প্রতিজ্ঞ যে। তাহলে যার যে বলছি, যাকে বলছি, তার মানে কি তৃতীয় কোনো কিছুকে আমি ইন্ডিকেট করছি যখন, তখন সেই সমাসটি হয়ে যাবে বহুব্রীহি সমাস। তাহলে আমরা কি এই পর্যায়ে এসে একটু পেছনের দিকে তাকাতে পারি না, যে দ্বন্দ্ব সমাসে কি কথা বলেছি? উভয় পদ প্রধান থাকবে, ও এবং আর দ্বারা ব্যাসবাক্য গঠিত হবে। দ্বিগু সমাসে কি বলেছি? দ্বিগু সমাসে বলেছি যে পূর্বপদ প্রধান থাকবে এবং পূর্বপদের সংখ্যাবাচক শব্দ থাকবে, পরপদে কোনো কিছু সমাহার বা সমষ্টি বোঝাবে। কর্মধারয় সমাসে কি বলেছি? বিশেষ্য বিশেষণের সমাস হবে বলেছি। আবার তৎপুরুষ সমাসে কি বলেছি? যে পূর্বপদে বিভক্তি লোপ পাবে, এবং যে বিভক্তি লোপ পাবে সেই বিভক্তি নাম অনুসারে কি হবে? সমাসের নামকরণ করতে হবে। তারপরে আমরা পড়লাম অব্যয়ীভাব সমাস। পূর্বপদে অব্যয় পদ থাকবে এবং অব্যয়ের অর্থই প্রধান থাকবে যে সমাসে, সেটি হচ্ছে অব্যয়ীভাব সমাস। এখন আমরা সর্বশেষ পড়লাম বহুব্রীহি সমাস, যে সমাসে পূর্বপদ এবং পরপদ কোনটির অর্থ না বুঝিয়ে তৃতীয় কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝাবে, সেটি হয়ে যাবে বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাসের আরো কয়েকটি উদাহরণ আমরা দেখলে আশা করি আমরা ক্লিয়ার হয়ে যাব। সেতার, এখানে 3 তার বিশিষ্ট যা, 3 তার বিশিষ্ট যা সেতার। সে মানে হচ্ছে 3, তার মানে হচ্ছে তার, 3টি তার। 3টি তার না বুঝিয়ে এই বিশেষ বাদ্যযন্ত্রটাকে বোঝাচ্ছে বলে এটা বহুব্রীহি সমাস। তারপরে রয়েছে দেখো দশানন। দশাননের
ব্যাসবাক্য কি? 10 আনন যার। এখন 10 আনন কার? আনন মানে মাথা। 10 আনন হচ্ছে রাবণের। তাহলে 10 আনন, আমার সমস্ত পদ হচ্ছে 10 আনন। আমি ব্যাসবাক্য করছি 10 আনন যার। এই 10 আনন যার যখন বলছি তখন নিশ্চয়ই আমি তৃতীয় কিছুকে ইন্ডিকেট করছি, নির্দেশ করছি। তৃতীয় কোনো ব্যক্তি বা বস্তুকে কাকে করছি? রাবণকে করছি। সুতরাং এটি বহুব্রী সমাস। বিশালাক্ষী, বিশাল অক্ষী যার চোখ। বিশালক্ষী কার আছে? দেবী দুর্গাকে বুঝাচ্ছি। বিশালক্ষী যার, বহুব্রী সমাস। দেখো খুব সিম্পল, খুবই সহজ। আরেকটি দেখি, 80 20। 80তে 80 মানে হচ্ছে দাঁত। 80তে 20 যার। 80তে 20 কার? সাধারণত আমরা জানি যে দাঁতে বিষ রয়েছে। সাপের, যদিও অন্যান্য প্রাণীরও থাকতে পারে, অনেক ক্ষেত্রে মানুষেরও দাঁতে বিষ আছে বলা হয়, কিন্তু আসলে আমরা সাধারণত কি বুঝতে পারি? যে সাপকেই বোঝানো হচ্ছে। তাহলে 80 20 যখন হবে, 80তে 20 যার, এই সাপকেই কিন্তু নির্দেশ করা হচ্ছে। বেতার, বেতার হচ্ছে নাই তার জাতে, এই রেডিওকে বোঝানো হচ্ছে বেতার দ্বারা। তাহলে আমরা অনেকগুলো উদাহরণের মাধ্যমে বহুব্রী সমাসটাকে আমরা কিছুটা হলেও ক্লিয়ার করতে পেরেছি শিক্ষার্থী। এখন আসি আমরা বহুব্রী সমাসের কিছু উল্লেখযোগ্য শ্রেণী বিভাগ রয়েছে, যেগুলো থেকে প্রায়শই পরীক্ষায় প্রশ্ন এসে থাকে, সমস্ত পদ এসে থাকে ব্যাসবাক্য করার জন্য। আজকের এই ক্লাসটিতে আমার সৌভাগ্য যে যারা নিউ সেকেন্ড ইয়ারে আছো, দ্বিতীয় বর্ষে উঠেছো নতুন করে, তাদের জন্য যেমন এই ক্লাসটি গুরুত্বপূর্ণ। যারা পরীক্ষার্থী, এইচএসসি পরীক্ষার্থী ছিলে, এই বছর এপ্রিলে তোমাদের পরীক্ষা হওয়ার কথা ছিল, তাদের জন্য গুরুত্বপূর্ণ। এবং আমি নতুন একটা কিছু শিক্ষার্থী পেয়ে গেলাম এই মুহূর্তে, যারা সম্প্রতি এসএসসি পাস করেছো, এবং সবকিছু যদি ঠিকঠাক থাকতো তাহলে তোমরা জুলাইয়ের 1 তারিখ থেকে তোমাদের সরাসরি ক্লাস নিতে পারতাম, তোমরা বাংলা ক্লাসে অংশগ্রহণ করতে। তাদেরকেও বলবো যে তোমরা এখন থেকে একটু একটু করে তোমাদের পড়াশোনা শুরু করে দিতে পারো, নিজেকে এগিয়ে রাখতে পারো। এত লম্বা সময়, 24 ঘন্টা একদিন, আমরা এই 24 ঘন্টাটাকে একটু যদি সুন্দর করে অ্যারেঞ্জ করে নিই যে কিছু সময় আমরা পড়াশোনার সাথে থাকবো, তাহলে বোধ করি তোমরা তোমাদের সিলেবাসটা খুব স্মুথলি তোমরা এগিয়ে যেতে পারো। তোমাদের যখন কলেজ খুলবে বা নতুন কলেজে আসবে, ক্লাস করবে, তখন তোমাদের বেগ পেতে হবে না আশা করি, এবং তোমরা নিশ্চয়ই ক্লাসগুলো অনুসরণ করবে। বহুব্রী সমাসের প্রকারভেদটা আমরা একটু দেখি। দেখো, সাধারণ বহুব্রী সমাস, সহার্থক বহুব্রী সমাস, মধ্যপদলোপী, সংখ্যাবাচক, ব্যতিহার, নয় বহুব্রী সমাস। সাধারণ বহুব্রী সমাস দেখো, মন্দভাগ্য, নদীমাতৃক, ক্ষীণদৃষ্টি, মন্দভাগ্য যার, নদীমাতা যার, এগুলো। মধ্যপদলোপী হচ্ছে গিয়ে গজানন, গজের ন্যায়, আনন যার, ক্ষুরোধার, বজ্রের ন্যায়, কণ্ঠজার। সহার্থক দেখো, সবান্ধব, বন্ধুর সাথে বর্তমান, সস্ত্রীক, স্ত্রীর সহিত বর্তমান, সচিত্র, চিত্রের সহিত বর্তমান। সংখ্যাবাচক দেখো, তেপায়া, 10 হাতি, সেতার। এখানে দেখো যে তেপায়া শব্দটা অনেক সময় আমরা ভুল করে, প্রিয় শিক্ষার্থী খেয়াল করবে, আমরা এটাকে দ্বিগু সমাসে নিয়ে যাই। তে মানে 3, পায়া মানে পা, সংখ্যাবাচক শব্দ পূর্বে রয়েছে। আর এই সংখ্যাবাচক শব্দ পূর্বে রয়েছে, 10 হাতিতেও আছে, সেতারেও রয়েছে। সেতারেও, এখানে সে মানেও 3 বোঝাচ্ছে, 10 মানে তো 10 বোঝাচ্ছে। সংখ্যাবাচক শব্দ পূর্বে থাকলেই কিন্তু সবসময় দ্বিগু সমাস হবে না। আমাদেরকে পুরো সমস্ত পদটার অর্থটা খেয়াল করতে হবে। দেখো, তেপায়া হচ্ছে 3 পা বিশিষ্ট যা, 3 পায়ের সমাহার আমরা বলবো না, 3 পা বিশিষ্ট যা। 10 হাত সেতার বিশিষ্ট যা, বা 3 তার আছে যার, 10 হাত আছে যার। আমরা এইভাবে করে বহুব্রী সমাসগুলো করব। তারপর দেখো, ব্যতিহার বহুব্রী, যে জায়গা থেকে সব সময় একটা বোর্ড পরীক্ষা, একটা তোমাদের সমস্ত পদ থাকবেই সমাসে। কোলাকুলি, লাঠালাঠি, হাসাহাসি। দেখো, কোলাকুলি, হ্যাঁ, এই কোলাকুলি শব্দটা বা সমস্ত পদটাকে ব্যাসবাক্য করব। কোলে কোলে যে মিলন, লাঠিতে লাঠিতে যে লড়াই, হাসিতে হাসিতে যে ক্রিয়া। এভাবে তোমার সমুচ্চারিত শব্দ দ্বারা তোমার যে সমস্ত পদগুলো থাকবে সেগুলো ব্যতিহার বহুব্রী হবে। আরেকটা রয়েছে নয়িং বহুব্রী সমাস, নির্বোধ, বেহুশ, অসীম। নেই বোধ যার, নেই হুঁশ যার, নেই সীমা যার, এগুলো হচ্ছে গিয়ে নয় বা নয়িং বহুব্রী সমাস।
এই বহুব্রী সমাসগুলো যখন থাকবে তখন আমরা যদি একটু নামগুলো যদি ক্লিয়ার করে দিতে পারি তাহলে খুব ভালো হয়। এইচএসসি পরীক্ষার্থী যারা তারা শুধু বহুব্রী সমাস দিলেও অনেক ক্ষেত্রে তোমরা হয়তো বা রক্ষা পাবে, কিন্তু যখন তোমরা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় যাবে তখন কিন্তু বহুব্রী সমাস তোমার কাছে জানতে নাও চাইতে পারে, তোমার কাছে চাইতে পারে যে কোন প্রকারের বহুব্রী সমাস, কোনটি কোন প্রকারের বহুব্রী সমাস। তাহলে তোমাকে গজানন যে মধ্যপদলোপী, সংখ্যাবাচক যে তেপায়া, কোলাকুলি বা হাসাহাসি যে ব্যতিহার বহুব্রীহি, সহার্থক যে সস্ত্রীক বা সচিত্র বা সবান্ধব এই প্রকারে পড়েছে, এগুলো কিন্তু তোমাকে আলাদা আলাদা করে দেখাতে হবে, নির্দেশ করতে হবে। সুতরাং শিক্ষার্থী তোমরা সবসময় খেয়াল করবে যে যখন আমাদের এই ক্লাসগুলো হয়, খুব জেনারেল ক্লাস, খুব বড় করে বিস্তারিত আলোচনা করে যখন ক্লাসগুলো হবে তখন তোমরা অবশ্যই খেয়াল করবে যে তোমাদের এই ছোট ছোট বিষয়গুলো যেন কমপ্লিট হয়ে যায়। পরীক্ষার জন্য প্রস্তুতি একরকম, জানার জন্য প্রস্তুতি কিন্তু অন্যরকম। জানার জন্য কিন্তু একটু অন্য ধরনের পড়াশোনা করতে হয়। আমি আশা করি তোমরা জানার জন্যই পড়াশোনা। অলুক বহুব্রী সমাস নামে আরেকটি সমাস রয়েছে। অলুকের সাথে আমরা পূর্বেও পরিচিত হয়েছিলাম। যে বহুব্রী সমাসের পূর্ব পরপদের বিভক্তি লোপ পায় না তাকে অলুক বা অলুক বহুব্রী সমাস বলে। যেমন দেখো, গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে গায়ে হলুদে যে এ রয়ে গেছে, হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে হাতে খড়ি এ বিভক্তি রয়েছে। গলায় গামছা যার, গলায় গামছা, গায়ে পড়া স্বভাব যার, গায়ে পড়া। দেখো যে অনুষ্ঠানে যে বা যার ইত্যাদি আছে, সুতরাং এগুলো হচ্ছে গিয়ে তৃতীয় কোনো ব্যক্তি, বস্তু বা অনুষ্ঠানকে বোঝাচ্ছে। সুতরাং এটা বহুব্রী সমাস। কিন্তু কোন বহুব্রী সমাস? যেহেতু বিভক্তি লোপ পাচ্ছে না, এই যে গায়ে, হাতে, গলায়, গায়ে, এখানে বিভক্তি যেহেতু লোপ পাচ্ছে না, তাই আমরা এটাকে অলুক বহুব্রী সমাস বলবো। অন্যান্য সমাসেরও আলোচনা করব বলেছিলাম। অন্যান্য সমাসের মধ্যে দেখো নিত্য সমাস, আমি এগুলোকে অপ্রধান সমাসও বলেছিলাম, কিন্তু এগুলো আসলে অপ্রধান সমাস বলেছি বটে, কিন্তু কোনো অর্থে এগুলো গুরুত্বহীন নয়, কারণ পরীক্ষায় কিন্তু এগুলো থেকেই আসে বেশি। তো আমরা এখনকার সমাসগুলো একটু খেয়াল করব। দেখো, নিত্য সমাসটা কি? যে সমাসের সমসমান পদগুলো নিত্য বা সর্বদাই সমাসবদ্ধ থাকে, কোনো ব্যাসবাক্য হয় না বা ব্যাসবাক্য করতে গেলে অন্য পদের প্রয়োজন হয়, তাকে নিত্য সমাস বলে। যেমন কাঁচকলা, কাঁচা কলা। এখানে কাঁচকলা নিত্য সমাস, কারণ কাঁচকলা একটি বিশেষ ধরনের কলাকে বোঝায়, তাই এর ব্যাসবাক্য কখনো কাঁচা যে কলা হবে না। তাই কাঁচা যে কলা যদি আমরা বলি, কাঁচকলা আমরা জানি যে এটা এক ধরনের সবজি, কাঁচকলা। আর কাঁচা যে কলা হচ্ছে যে কলাটা পেকে গেলে আমরা খাই, সেটা কাঁচা অবস্থাকে কিন্তু আমরা কাঁচা কলা পারি। তাহলে কাঁচা যে কলা যদি বলি তাহলে কিন্তু কাঁচকলাকে নির্দেশ করে না। সেই ক্ষেত্রে আমাকে কাঁচা কলাকে কাঁচা কলাই বলতে হবে, কাঁচকলাকে কাঁচা কলাই বলতে হবে। সুতরাং এটি নিত্য সমাস। কিছু নিত্য সমাসের উদাহরণ আমরা দেখি। শিক্ষার্থী, নিত্য সমাস খুব বেশি থাকবে না, জাস্ট তোমাদের বইগুলোতেও দেখবে যে অল্প কয়েকটি সমাস থাকে, ওখান থেকেই কিন্তু একটা সমাস পরীক্ষায় চলে আসে। কেবল বা শুধু যোগে নিত্য সমাস। শোনা মাত্র, চিহ্ন মাত্র। কেবল শোনা, শুধু চিহ্ন। ব্যাসবাক্যগুলো দেখো। অন্য যোগে নিত্য সমাস কিভাবে হয়? মতান্তর, গ্রামান্তর, দেশান্তর, গ্রহান্তর, এভাবে করে কিছু শব্দ থাকবে। মতান্তর দেখো অন্য মত, গ্রামান্তর দেখো অন্য গ্রাম, দেশান্তর অন্য দেশ। তুল্য যোগে কিছু নিত্য সমাস থাকতে পারে, যেমন বজ্র, সন্নিপ, বজ্রের তুল্য। তোমরা দেখবে যে আমি এখানে যেই কয়টি সমাস তোমাদেরকে দেখিয়েছি, ব্যাসবাক্য যে কয়টি দিয়েছি নিত্য সমাসে, বইতেও কিন্তু এই কয়টি দেখতে পাবে। হয়তো দু একটা সমাস নতুন করে আসতে পারে, কিন্তু আমরা মনে রাখতে হবে যে এগুলো 6 প্রকারের সমাসের মধ্যে পড়বে না, এগুলো একটা বিশেষ সমাস, নিত্য সমাসের মধ্যে পড়বে। প্রাদি সমাস। এই সমাসের পূর্বপদে প্র, পরি, অনু ইত্যাদি উপসর্গ বসবে। খেয়াল করবে এই জায়গাটাতে এসে প্র, পরি, অনু ইত্যাদি উপসর্গ বসবে, এটাকে আমরা প্রাদি সমাস বলবো। কিন্তু আরেকটি সমাসের সাথে কিন্তু এটা মিলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কোনটি বলো তো? নিশ্চয়ই তোমরা বলতে পারবে। আমি যদি একটু দেখতাম যে তোমরা যদি আমাকে একটু অ্যান্সার করতে লাইভে কমেন্ট বক্সে, তাহলে বুঝতে পারতাম যে আমার কোনো কোনো শিক্ষার্থী নিশ্চয়ই বুঝতে পারছে। কোনটার সাথে এটা মিলে যায় একটু বলো তো? অব্যয়ভাব সমাসের সাথে। পূর্বপদে অব্যয় পদ থাকবে, আর অব্যয় পদ মানে উপসর্গ হতে পারে, তাই না? এগুলো কি উপসর্গ নয়? প্র, পরি, অনু উপসর্গ। তাহলে এই প্র, পরি, অনু থাকা সত্ত্বেও এগুলোকে আমরা অব্যয়ভাব সমাস না বলে প্রাদি সমাস বলবো। কখন কখন বলবো? দেখো, প্র, পরি, অনু ইত্যাদি উপসর্গ বসবে, যেমন প্রবচন, পরিভ্রমণ, অনুতাপ, প্রভাত ইত্যাদি। প্রবচন, প্র যে বচন, প্র মানে প্রকৃষ্ট বোঝাচ্ছে,
পরিভ্রমণ, পরি বা চতুর্দিকে ভ্রমণ, অনুতাপ, হ্যাঁ, অনুতে তাপ বা পশ্চাতে তাপ, প্রভাত, প্রকৃষ্ট যে ভাত বা প্র যে ভাত। এভাবে করে দেখবে যে এই যে আমি যে তোমাদেরকে নিত্য সমাসের কথা বললাম, যে আমি যে কয়টি উদাহরণ দিয়েছি এই কয়টি তোমাদের বইতে থাকবে। একইভাবে প্রাদি সমাসের যে আলোচনাটা এখানে করলাম এবং যে কয়টি শব্দ এখানে দিয়েছি তাও কিন্তু একইভাবে এই কয়টি শুধুমাত্র প্রাদি সমাস থাকবে এবং এখান থেকে একটি সমাস তোমাদের পরীক্ষায় চলে আসবে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটা, নিত্য সমাস থেকে আমি যে গ্রামান্তর, গ্রহান্তর, দেশান্তর বলেছি, এখান থেকে একটা সমাস কিন্তু প্রায় প্রতি পরীক্ষাতেই থাকে। এই প্রাদি সমাসেরও এখান থেকে একটি প্রতি পরীক্ষাতেই থাকে। উপমান উপমিত করেছি, ওগুলো থেকে একটা একটা থাকে। 5টা সমাস অ্যান্সার করা কিন্তু কোনো ব্যাপারই না। এই 5টা সমাস আমরা যে কোনো জায়গা থেকে কিন্তু, যে কোনো পদে 8টা সমাস থাকে প্রশ্নপত্রে, সেখান থেকে 5টা সমাস তোমরা করবে, ব্যাসবাক্য করবে। এবং আশা করি আমরা যদি মৌলিক বৈশিষ্ট্যগুলো যদি মনে রাখতে পারি তাহলে কিন্তু ব্যাসবাক্য করা খুবই সহজ এবং খুবই মজার একটা অধ্যায় এটি। পরবর্তী আলোচনায় আমরা যাই। এটাকে বিশেষ আলোচনা বলছি। কেন বিশেষ আলোচনা বললাম? বিশেষভাবে লক্ষ্য করতে হবে যে আমরা বহুব্রী সমাস করার সময় নং বা নইং বহুব্রী সমাস যেমন করেছি, একইভাবে আমরা তৎপুরুষ সমাস, আমি যখন তৎপুরুষ সমাসের ক্লাস নিয়েছি তখন বলেছি যে যে নয়ং, এই যে তোমার এই যে নং বা নইং তৎপুরুষ সমাস যখন করছিলাম তখন বলেছি যে এই বিষয়ে আরেকটা আলোচনা বহুব্রী সমাসে গিয়ে তোমাদেরকে আমি করে দেখাবো। আর সেটাই এখন করছি। কারণ হচ্ছে এই দুটো সমস্ত পদ কিন্তু অনেকাংশে আমাদের কাছে একরকমই লাগে। আমার প্রিয় শিক্ষার্থীরা কখনোই সিদ্ধান্ত নিতে পারে না যে এটাকে আমরা কি বহুব্রীতে ফেলবো নাকি তৎপুরুষে ফেলবো। আশা করবো যে আজকের পর থেকে তোমরা নিশ্চয়ই সিদ্ধান্ত নিতে পারবে। দেখো এখানে বহুব্রী সমাসের উদাহরণ দিয়েছি। অচেতন, নারাজ, নীলাজ, নির্বোধ, বৃষ্টি, বেসুরো। আবার এখানে তৎপুরুষ সমাসের আমি নং বা নইং তৎপুরুষ সমাসের কয়েকটি সমস্ত পদ দেখাচ্ছি। অকাতর, অনাচার, অনৈক্য, নীরব, বেতাল, নাটদীর্ঘ। এই জায়গার যে সমস্ত পদগুলো রয়েছে সমস্ত পদগুলো কিন্তু অনেকাংশে একরকমই লাগছে। এখন আসো আমরা একটা ব্যাস বাক্য করছি। নেই চেতনা যার। অকাতরকে করছি নয় কাতর, নারাজকে করছি নয় রাজি যে, অনাচারকে করছি ন আচার, নীলাজকে করেছি নেই লাজ যার, অনৈক্যকে করেছি নেই ঐক্য, নির্বোধকে করেছি নেই বা নেই বোধ যার, নীরবকে করেছি নেই রব, বৃষ্টিকে করেছি নেই শ্রী যার, বেতালকে করেছি ন তাল, বেসুরোকে করেছি নেই সুর যাতে, নাতি দীর্ঘকে করেছি নয় অতি দীর্ঘ। আমরা বহুব্রী সমাসে কি কি করেছিলাম? যে যার, যে যার ইত্যাদি বুঝাবে। আর যে যার 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 তৃতীয় কোনো ব্যক্তি বা অচেতন, নেই চেতনা যার, কোনো একজনের চেতনা নেই, কোনো একজনের চেতনা নেই তাকে বুঝাচ্ছে, কিন্তু সমস্ত পদটি হচ্ছে অচেতন। নয় রাজি যে, কোনো একটা প্রস্তাবনায় কেউ একজন রাজি নেই তাকে বিশেষভাবে বোঝানো হচ্ছে, কিন্তু আমার সমস্ত পদটি হচ্ছে নারাজ। বহুব্রী সমাসের বৈশিষ্ট্য কি ছিল? সমস্ত পদে যে অর্থ প্রকাশ করবে অথবা সমসমান পদগুলোতে যে অর্থ প্রকাশ করবে, ব্যাস বাক্যে একই অর্থ প্রকাশ না করে তৃতীয় কোনো ব্যক্তি বা বস্তুকে যখন বোঝাবে তখন সেটা হয়ে যাবে গিয়ে তোমার বহুব্রী সমাস। কিন্তু এগুলো নাবাচক বহুব্রী সমাস, তাই এটাকে নইং বা নং বহুব্রী সমাস বলা হবে। আর তৎপুরুষ সমাসে কি বলেছি দেখো, নাবাচক যে তৎপুরুষ সমাসগুলো থাকবে। অকাতর, নয় কাতর, যার কিন্তু বলিনি বা যে বলিনি। অনাচার, ন আচার, যাতে, এরকম কিন্তু বলিনি। তবে হ্যাঁ, কোনো কোনো পদের ক্ষেত্রে দুটোই করা যায়, কোনো কোনো পদের ক্ষেত্রে এখানেও করা যায়, সেটা আমরা খেয়াল রাখবো। খেয়াল রেখে আমরা বৈশিষ্ট্য থাকবে ব্যাসবাক্যে, তখন আমরা সেটাকে নং বহুব্রী সমাস করে ফেলবো। নেতিবাচক অব্যয়পদ থাকবে, নাবাচক উপসর্গ থাকবে, বিশেষ্য বিশেষণ থাকবে। আচ্ছা, এই স্লাইডটা একটু খেয়াল করবে। বলছি যে একটি সমস্ত পদ ব্যাসবাক্যের ভিন্নতার কারণে একাধিক সমাসভুক্ত হতে পারে। অনেক সময় বলে যে এই যে রান্নাঘর একটা শব্দ, আমি বলেছি রান্নার জন্য ঘর, আবার রান্নার ঘরও হতে পারে, আবার রান্না করার ঘরও হতে পারে। ঠিক আছে? তাহলে দেখো যে ব্যাসবাক্যের ভিন্নতার কারণে সমাসের নাম কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে। খুবই ইন্টারেস্টিং, খুবই গুরুত্বপূর্ণ। এবং এটা তোমরা খেয়াল করবে সবাই, ব্যাসবাক্য চেঞ্জ করলাম কিন্তু সমাসের নাম চেঞ্জ করলাম না, তাহলে কিন্তু একেবারেই মাঠে মারা। আমি যখনই দেখবো যে কোনো কোনো সমাসের ক্ষেত্রে, ব্যাসবাক্যের ক্ষেত্রে
একাধিক প্রকারের সেটা ব্যাসবাক্য করা যায়। যখনই আমি ব্যাসবাক্য পরিবর্তন করব অর্থকে ঠিক রেখে, তখন কিন্তু আমাকে ব্যাসবাক্যের গঠন অনুযায়ী তার নামকরণটাও কিন্তু চেঞ্জ করতে হবে। সেরকম কিছু সমাস তোমাদেরকে আমি এখানে দেখাচ্ছি। দেখো সবাই, রান্নার জন্য ঘর যখন বলবো তখন এটা চতুর্থী তৎপুরুষ হয়ে যাবে, কারণ আমরা জানি যে জন্য, উদ্দেশ্য, নিমিত্ত এগুলো কিন্তু চতুর্থী বিভক্তি। তাহলে চতুর্থী বিভক্তি লোপ পাবে যে তৎপুরুষ সমাসে, সেটা হয়ে যাবে চতুর্থী তৎপুরুষ। রান্নার ঘর যখন বলবো, এই যে র, দেখেছো র এর হচ্ছে ষষ্ঠী বিভক্তি। ষষ্ঠী বিভক্তি যে তৎপুরুষ সমাসে লোপ পাবে সেটা ষষ্ঠী তৎপুরুষ সমাস। আবার যখন বলবো যে রান্না করার ঘর, এখানে একটু দুঃখিত, একটা ন বাদ পড়ে গেছে। রান্না করার ঘর যখন হবে তখন মধ্যপদরূপী কর্মধারয় সমাস হবে। শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই খেয়াল করছো যে আমি 3 প্রকারে এটাকে ব্যাসবাক্য করেছি। যখনই আমি প্রকার চেঞ্জ করেছি, গঠন চেঞ্জ করেছি, তখন কিন্তু আমি নামও চেঞ্জ করেছি। তোমরা এইভাবে খেয়াল রেখে করবে। আবার চাঁদ মুখ যখন বলবো উপমিত কর্মধারয় সমাস। চাঁদের মতো মুখ যার যখন বলবো তখন কিন্তু উপমা প্রধান বহুব্রীহি সমাস হয়ে যাবে। আবার মন্দ ভাগ্য, দেখো মন্দ এমন ভাগ্য যখন বলবো তখন সাধারণ কর্মধারয় সমাস। যখন বলবো মন্দ ভাগ্য যার তখন হয়ে যাবে সাধারণ বহুব্রীহি সমাস। অনেক আলোচনা হলো, এবার নিশ্চয় আমি তোমাদেরকে কিছু প্রশ্ন করতে পারি। অব্যয়ভাব সমাস কাকে বলে? নিশ্চয় তোমরা বলতে পারবে। পূর্বপদে অব্যয়পদ থাকবে। এই সমাসে পূর্বপদ প্রধান থাকবে। অব্যয়ভাব সমাস চেনার উপায় কি তাও তোমরা বলতে পারবে। সংখ্যাবাচক বহুব্রীহি কাকে বলে? নিশ্চয় বলতে পারবে। নৈং বহুব্রীহি সমাস কাকে বলে? তৃতীয় বা অন্য পদের অর্থ প্রধান হয় কোন সমাসে? বহুব্রীহি সমাসে। নিশ্চয় বলতে পারবে। প্রাদি সমাস কিভাবে চেনা যায়? নিত্য সমাসের বৈশিষ্ট্য কি? এই ছোট ছোট বিষয়গুলো যদি তোমরা চট করে উত্তর দিতে পারো, তাহলে আশা করবো যে আজকের ক্লাসটি সার্থক হয়েছে, বা আজকের ক্লাস থেকে আমি তোমাদেরকে কিছুটা হলেও দিতে পেরেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে যেখানে আছো ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে এবং ক্লাসটি শেয়ার করে দেবে। বাংলাদেশের যে প্রান্তে আমার প্রিয় শিক্ষার্থীরা রয়েছে সবাই যেন এই ক্লাসটা থেকে কিছুটা হলেও উপকৃত হয়, তাহলে পরে আজকে আমার এই ক্লাস নেওয়াটা সার্থক হবে বলে আমি মনে করি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।